আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? মিথ্যে মায়া সিজন 2 গল্পের পার্ট 14 নিয়ে হাজির হলাম। যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটিতে একটা কমেন্ট করে দাও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তখনই লোকটি বলল, হ্যাঁ দিচ্ছি, এরা কেউ 1 পয়সাও চাঁদা দিবে না। কথাটা শুনে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ যে বাধা দিচ্ছে সে কোনো গুন্ডা বা রাজনৈতিক ব্যক্তি নয়, একজন সাধারণ পথচারী, তাও সে ছেলে নয়, এক মানবী যার এক হাতে বাজারের ব্যাগ। সে হয়তো বাজার করতে এসেছিল। মাছাওয়ালা বলল, আপা কি করছেন, টাকাগুলি দিয়ে দিন, ওরা আকাশ ভাইয়ের লোক, ওদের কথার উপরে কোনো কথা বলা যায় না, বাঁচতে চাইলে এখান থেকে চলে যান। এরা পেছন থেকে চেঁচিয়ে উঠলো, কিরে তোদের এতক্ষণ লাগে এতটুকু কাজ করতে? গার্ড বলল, আরে ম্যাডাম দেখুন না, এই পাগলিটা টাকা নিতে দিচ্ছে না। এরা বলল, এটাকে মেরে পুঁতে দেয়। মাছালা বলল, ভাই ভাই আমাকে কিছু করবেন না দয়া করে, আমি টাকা দিয়ে দিচ্ছি। তখনই মেয়েটি আবার বলে উঠলো, থামুন ভাই, টাকা দিবেন না। কথাটা বলার সাথে সাথে গার্ড এগিয়ে গিয়ে মেয়েটার গায়ে হাত তুলতে নিল। এবার মেয়েটাও ওড়নার আড়াল থেকে নিজের মুখ বের করে নিল আর গার্ডকে আটকিয়ে দিল। গার্ড বলল, ম্যাডাম আপনি? মেঘলা বলল, আমি। ইরা বলল, কি হলো মার? গার্ড বলল, কিন্তু ভাই যে বলেছিল ম্যাডামের গায়ে কোনো ছেলে যেন হাত না দেয়। আবির তখন বলল, মেঘলা তুমি কি করছো? চলে এসো এখান থেকে, এসবের মধ্যে তুমি কেন ঢুকছো? মেঘলা বলল, তুমি নিরীহ মানুষগুলির উপর এমন অত্যাচার কেন করছো? আবির বলল, এটাই নিয়ম। মেঘলা বলল, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ এইসব নিয়ম আর চলবে না। আকাশ বলল, তাহলে মরে যা, তোর এত সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার কাজে বাধা দিস, এই মার ওকে। গার্ড যখন মারতে আসলো, মেঘলা তার হাত ধরে বলল, আমি কোনো বড়লোক বাবার আদরের মেয়ে নয়, গ্রামে তার মার খেয়ে বড় হয়েছি স্যার, আমার মার খেতে খেতে শিখে গিয়েছি, তাই আমাকে মারাটা এত সহজ হবে না। আকাশ বলল, তাই নাকি, তাহলে তো দেখতে হয় কেমন পারিস। আবির বলল, মেঘলা তুমি পাগল হয়ে গিয়েছ, নিজের বিপদ নিজেই কেন ডেকে আনছো? এতগুলো ছেলের সাথে তুমি একা পারবে? মেঘলা এবার একটু হাসি দিয়ে বলল, একা বললে কি, এরা সারাদিন মাছ ধরে কাটতে পারে, এরা কয়েকটার গলা কাটতে পারবে না? মেঘলার কথাটা শোনা মাত্রই সব মাছওয়ালা হাতে বটি তুলে নিল আর সবাই একসাথে বলে উঠলো, ঠিকই তো আপা, আমরা প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে যাব, অথবা মারবো, দেখি কার কত দম আছে, আপার গায়ে ছুঁয়ে দেখা। মেঘলার কাণ্ড দেখে সবাই অবাক হলো, আকাশ অবাক হয়ে গেল। ইরা বুঝতে পারলো সবাই খেপে গেছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চাইলো। ইরা বলল, তুমি কাজটা ঠিক করলে না মেঘলা, এর ফল তোমাকে ভোগ করতে হবে, তোমার এত সাহস কি করে হলো? মেঘলা বলল, সাপের লেজে পা দিলে ছবল দিতে পারুক বা না পারুক, হুশ করে তো উঠবে, আমার দেওয়ালে পিঠ লেগে গেছে, আপু যতক্ষণ বাঁচবো লড়াই করে বাঁচবো। আকাশ বলল, তাই নাকি, আজ না হয় এদের পাওয়ার দেখাচ্ছিস, এখান থেকে যাওয়ার পর তোর কি হবে? মেঘলা বলল, আমি আর কিছুই ভয় পাই না, মরে গেলে মরে যাব, কিন্তু আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর মিস্টার আকাশ শুনে রাখুন, যদি বেঁচে থাকি তাহলে যে রাজনীতির জন্য আপনি আমাকে ঠকালেন, ভাইয়ের সাথে বেইমানি করলেন, সেই রাজনীতিকে আমি ধুলিয়ে মিশিয়ে দেব। খুব তাড়াতাড়ি পার্টি অফিসে আসছি, অপেক্ষা করুন। আপনি হয়তো ভুলে গেছেন, আপনার পদটা পাওয়ার পেছনে আমার অবদান সবচাইতে বেশি ছিল। আপনার জন্য পদ ম্যানেজ করতে পারলে নিজের জন্য পারবো না? অবশ্যই পারবো। পার্টি অফিসে দেখা হবে, এবার আসতে পারেন। বাজারে সবাই আকাশকে তাড়া করতে এসেছিল দেখে আবির ইরা আকাশকে টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। গাইস, তোমরা কি জানো আমি অনেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে অনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই, তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আবির ড্রাইভ করছে, আকাশ পাশে বসে আছে। আকাশ বলল, আচ্ছা আবির, মেঘলা এসব কি বলল? নাবিলের হত্যা মানে? নাবিল তো পালিয়েছিল, তাহলে মারা যাবে কেন? আবির বলল, সেদিন আপনি যে নিউজ দেখেছিলেন তাতে কিছু জিনিস আড়াল করা হয়েছিল। সেদিন পালানোর সময় নাবিল ভাইকে গুলি করা হয়েছিল আর সেটা নিউজ থেকে বাদ দেওয়া হয়েছিল। প্রথমে নিউজে শুটের কথা বলা হলো, পরে সেটা আড়াল করা হয়েছিল, কারণ এটা বললে পুলিশের জন্য সমস্যা হবে। আবিরের কথা শুনে আকাশ বাকরুদ্ধ হয়ে গেল। নাবিলের খবরটা শুনে আকাশ খুশি হলো নাকি দুঃখ পেল সেটা আবির বোধগম্য হলো না, কারণ আকাশ রাস্তায় আর একটা কথা বলেনি।
চুপচাপ কি যেন চিন্তা করতে করতে নিজের রুমে চলে গেল। এদিকে আজ নাবিলকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিবে। সামিরার মা নাবিলের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন। এই কয়েকদিন সামিরার মা নাবিলের যত্ন নেওয়ায় নাবিলের জন্য এক প্রকার ভালো লাগা তৈরি হয়েছে। আর সামিরার মাও নাবিলকে অনেক আপন করে নিয়েছেন। সামিরার মা বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? নাবিল বলল, আন্টি আমি জানি না কোথায় যাব, আসলে আপাতত আমার কিছুই মনে নেই, তাই আশেপাশে কোথাও থাকার জায়গা খুঁজে নিব, যতদিন না সবকিছু মনে পড়ছে আমি এখানে থাকবো। সামিরার মা কিছু বলতে যাবে তখনই তার ফোনটা বেজে উঠলো আর ফোনের স্ক্রিনে তাকিয়ে তার মন খারাপ হয়ে গেল। সামিরার মা ফোনের দিকে বারবার তাকাচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। নাবিল তখন বলল, আন্টি কোনো সমস্যা? সামিরার মা বলল, তোমাকে আর কি বলবো বাবা, আমার মেয়েকে তো দেখেছো, সামিরা খুবই বদমেজাজি, সারাদিন ঝামেলা করতেই থাকে, তার উপর একটা ছেলে ওকে খুবই বিরক্ত করে, ওর জন্য একদমই শান্তি পাই না আমরা। মেয়েটাকে কোথাও একা রেখে নিশ্চিন্তে থাকতে পারি না। এখন ফোন আসায় ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো জনি ফোন করেছে। নাবিল বলল, ম্যাডামের জন্য একটা বডিগার্ড রাখলেই তো পারেন, তাহলে নিশ্চিত থাকতে পারেন। সামিরার মা বলল, অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি, আর পাবোই বা কোথায়? জনির ভয়ে কেউ সামিরার বডিগার্ড হতে চায় না। নাবিল বলল, তাই নাকি? তা কে এই জনি? সামিরার মা বলল, এলাকার 1 নম্বরের গুন্ডা, মারামারি, চাঁদাবাজি, আর ওর একমাত্রই কাজ জানো আমাদের একটাই, কত স্বপ্ন ওকে নিয়ে, কিন্তু আমাদের অর্ধেক স্বপ্ন সামিরা আর বাকি অর্ধেক জনি ভেঙে দিয়েছে। খুব চিন্তা হয় ওর জন্য। সামিরা যদি সবার মতো শান্তশিষ্ট হতো তাহলে ওর উপর জনির নজর পড়তো না। কেন যে এমন হলো? মেয়েটাকে মানুষ করতে পারেনি বলে সামিরার মা কান্না করতে শুরু করলো। নাবিল বলল, আন্টি আমার জন্য অনেক করেছেন, আর আমার উচিত আপনার জন্য কিছু করা। সে মনে মনে কথাগুলো বলছে। এবার বলে উঠল, চোখ মুছুন আন্টি, আপনার যদি আপত্তি না থাকে আমি ম্যাডামের বডিগার্ড হতে চাই। সামিরার মা বলল, সে তো খুব ভালো কথা, কিন্তু এটা যতটা সহজ ভাবছো ঠিক ততটা সহজ না। সামিরা এটা মানবে না, আর জনি তো তোমাকে খুন করে ফেলবে। নাবিল বলল, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি চান কিনা সেটা বলুন। সামিরাকে মানুষ করার তো 2 দিনের কাজ, আর জনি সেটাও আমি বুঝে নিব। দেখুন আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, তাই আপনি আমাকে চাকরিটা দিলে আমার থাকারও একটা আশ্রয় হবে, আর আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন। সামিরার মা বলল, তুমি সত্যি থাকবে? নাবিল বলল, অবশ্যই আন্টি। অতঃপর সামিরার মা নাবিলকে নিয়ে বাসায় চলে গেল। নাবিলকে দেখে সামিরা খেপে গেল। সামিরা বলল, মা এই ছেলে এখানে কেন? সামিরার মা বলল, এই ছেলেটা আবার কি ধরনের কথা? ভদ্রভাবে কথা বলো, আর ও এখন থেকে এই বাসায় থাকবে। সামিরা বলল, কি পাগল হয়েছ নাকি তুমি? কেন এখানে থাকবে? সামিরার মা বলল, আমার ইচ্ছে তাই। সামিরা বলল, না থাকবে না মা, আমি আমার বাসায় কাউকে থাকতে দিব না, ভিখারি কোথাকার আমাদের এখানে থাকতে এসেছে। নাবিলের রাগ হচ্ছে সেটা সামিরার মা খুব বুঝতে পারলো। সামিরার মা বলল, এসো বাবা তুমি ভিতরে এসো, পাগলের কথায় কান দিয়ে লাভ নেই। নাবিল তার সাথে ভেতরে গেল। বাসা দেখে বোঝা যাচ্ছে সামিরা বেশ বড় লোক। বাসায় সামিরা আর তার মা ছাড়া কয়েকজন কাজের লোক আছে। নাবিল গিয়ে সোফায় বসলো। সামিরার মা বলল, তোমাকে তো আগেই বললাম বাবা। নাবিল বলল, চিন্তা করবেন না আন্টি, কয়েকদিন অপেক্ষা করুন, মানুষ হয়ে যাবে। সামিরার মা বলল, রাগ করনি শুনে ভালো লাগলো। আচ্ছা তোমার তো নিজের নাম মনে নেই, তোমাকে কি নামে ডাকা যায় বলো তো? নাবিল বলল, যা খুশি ডাকুন, আমার কোনো আপত্তি নেই। সামিরার মা বলল, আমার একটা নাম দেওয়া দরকার, কি নাম দেওয়া যায়? সামিরা দূর থেকে বলে উঠল, আপদ ছাড়া আর কি? আপদকে আপদ ডাকলেই হবে। নাবিল চোখ গরম করে সামিরার দিকে তাকালো। সামিরার মা বলল, কি আর বলবো, ওকে মানুষ করা কারো পক্ষে সম্ভব না। নাবিল বলল, ঠিক হয়ে যাবে আন্টি, আমি যাওয়ার আগে ওকে মানুষ বানিয়ে রেখে যাব, কথা দিলাম। ছোট মেয়ে তাই বুঝে কম, আপনি শুধু অনুমতি দিন তাহলেই হবে। সামিরার মা বলল, তুমি পারবে বাবা, দয়া করে যা করা দরকার করো, মারতে হলে মারো, তাও ওর আচরণটা একটু ঠিক হোক। তুমি জানো ও রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়। নাবিল বলল, কোনো ব্যাপার না আন্টি, ঠিক হয়ে যাবে, ছাড়ুন এসব, আমার নাম দিবে বলেছিলেন। সামিরার মা বলল, তোমাকে এখন থেকে অরণ্য ডাকবো। নাবিল বলল, ঠিক আছে আন্টি। সামিরার মা কাজের মেয়েকে ডেকে বলল, নাবিলকে উপরের ঘর খুলে দিতে। যাও বাবা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কাজের মেয়ে যেতে চাইলে নাবিল বলল, দাঁড়ান। সামিরার মা বলল, কি হলো? নাবিল বলল, ম্যাডাম কোথায় থাকেন? সামিরার মা বলল, উপরে। কেন? নাবিল বলল, আপনি খুব সরল আন্টি, তাই বুঝেন না। দেখুন একটু অপরিচিত কাউকে এত বিশ্বাস করা ঠিক না, আর ম্যাডাম যেহেতু উপরে থাকে আর উনি যুবতী, তাই একটা ছেলেকে পাশাপাশি ঘরে থাকতে দেওয়াটা উচিত হবে না। আমাকে নিচে কোনো রুমে দেন আন্টি, জানেন তো আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই।
সামিরার মা নাবিলের কথায় অবাক হলো, এই যুগেও এমন ছেলে আছে। এমন একটা ছেলে তো খুঁজতেছিলাম যে কিনা জনির হাত থেকে সামিরাকে বাঁচাবে, সামিরাকে মানুষ করবে। অরণ্যই তো সেই ছেলে। আচ্ছা অরণ্য, তুমি যাও, নিজের ঘরে যাও। নাবিল কাজের মেয়ের সাথে ঘরে চলে গেল। নাবিল নিজের ঘরে বসে বসে চিন্তা করছে। নাবিল মনে মনে ভাবছে মা বাবা কেমন আছে, মেঘলা বা কেমন আছে। কে জানে আকাশ ওদের উপর আবার অত্যাচার করেনি তো না। আকাশ যতই খারাপ হোক না কেন, বাবা মা মেঘলার কোনো ক্ষতি করবে না। ওর যত জেদ ছিল সব আমার উপরই ছিল। তাও খোঁজ নিতে হবে, তাও আমার খোঁজ নিতে হবে। নাবিল যখন চিন্তায় মগ্ন, তখন সামিরা রুমে আসলো। নাবিল সামিরাকে দেখে বলে উঠলো, আজব আপনি না বললে ঘরে ঢুকলেন কেন? সামিরা বলল, এই ইডিয়ট, বাসাটা আমার, আমি কোথায় যাব তোর কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? নাবিল বলল, তুই এটা আবার কেমন কথা, ভদ্রতা বলতে কিছু শেখেননি? সামিরা বলল, তুই চুপ, একদম চুপ। শোনো, তোমাকে আমার সহ্য হয় না, কোনো আপদকে আমার বাসায় থাকতে দেব না। নাবিল বলল, শুধু বাসায় থাকবো না, এখন থেকে তোমাকে আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। সামিরা বলল, শুনেছি, মা বলেছে তাই বলছি, বাঁচতে চাইলে চলে যাও। নাবিল বলল, আমি কি করব সেটা আমি বুঝবো, এখান থেকে এখনই যাও। সামিরা বলল, এই তুমি আমাকে হুকুম করছো? নাবিল বলল, মার খাওয়ার ইচ্ছা না থাকলে এখান থেকে যাও। কথাটা বলে সামিরাকে বের করে দিয়ে নিজে আবার চিন্তায় মগ্ন হয়ে গেল। নাবিল বলল, আমাকে ফিরে যেতে হবে। যদি আমি বিশ্বাস করি আকাশ আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, তবু আমাকে যেতে হবে। নিজে একটু ফিট হয়ে ফিরে যাব। তার আগে এই জনির একটা ব্যবস্থা করে যাব। আন্টি আমার জন্য অনেক কিছু করেছেন, তাই তার জন্য আমার এতটুকু করা উচিত। এদিকে আকাশ ও মেঘলার চিন্তায় মগ্ন, কারণ মেঘলা পড়াশোনা বাদ দিয়ে প্রতিশোধের নেশায় মেতে উঠেছেন। আকাশ বলল, মেঘলাকে আমার আটকাতেই হবে। আমি নাবিলকে জেলে পাঠাতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এই অবস্থা করতে চাইনি। আমি জানি নাবিল ফিরবে, এত সহজে হেরে যাওয়ার মতো দুর্বল নাবিল নয়। কিন্তু ও ফিরার আগে মেঘলা তার নিজের জীবনটার 12টা বাজিয়ে দিবে মনে হচ্ছে। আমার ওকে আটকাতেই হবে, ওকে বুঝাতে হবে এখন ওর পড়াশোনা করার সময়, রাজনীতি করার সময় নয়। ভাবতে ভাবতে আকাশ ঘুমের দেশে পাড়ি দিল। মেঘলা আবিরের বাসায় ভালোই ছিল, কিন্তু আজ তাদের মাঝে কিছু প্রবলেম হচ্ছে। আবির বলল, দেখো মেঘলা, তোমাকে আমি আশ্রয় দিয়েছি, তাই আমার কথা মতো চলা তোমার দায়িত্ব। আমি বলছি তুমি এইসব রাজনীতিতে যাবে না, আমি যেতে দেব না। মেঘলা বলল, আমি যাই বলি তাই করি, আমাকে বলে লাভ নেই। আবির বলল, তাই বলে আমাদের বিরোধী দল? তোমাকে মারতে ওদের 2 মিনিটও সময় লাগবে না, বুঝতে পারছো? নাবিল ভাইকে দেখে বুঝতে পারছো না? মেঘলা বলল, মরলে মরবো, তাও আমি লড়াই করব। আবির বলল, আমি তোমাকে এসব করতে দিব না, দরকার হলে আমি তোমাকে পায়ের শিকল দিয়ে বেঁধে রাখবো। মেঘলা বলল, আমাকে আটকানোর ক্ষমতা কারণেই আমি দেখতে চাই আকাশ কতটা নিচে নামতে পারে। আবির বলল, দেখতে থাকো, তবে সেটা ঘরের ভেতর থেকে। আজ থেকে এই ঘরের বাইরে যাওয়া নিষেধ, দেখি তুমি কিভাবে বাইরে যাও। এই বলে আবির বাইরে থেকে দরজা লক করে দিল। মেঘলা বলল, দরজা খুলো, বাইরে যাব, দরকার হলে আমি এখানে থাকবো না, তবু আমি বন্দি থাকবো না, খুলো বলছি। আবির বলল, রাজনীতির ভূত মাথা থেকে নামুক, তারপর খুলবো। মেঘলা বলল, লাথি মারবো তোমাকে। আবির বলল, কি করবে? মেঘলা বলল, খুন করে ফেলবো। আবির বলল, শুনতে পাইনি। মেঘলা বলল, জানোয়ার, একবার বের হতে দে, তারপর দেখিস আমি কি করি। আবির বলল, পড়তে বসো, পড়া ছাড়া আর কোনো শব্দ শুনতে চাই না। মেঘলা বলল, তুই পড়, তোর শ্বশুরে দাঁড়িয়ে ধরে পড়, পড়ার গোষ্ঠী কিলাই আমি। আবির দরজা খুলে ভেতরে গিয়ে বলল, কি হয়েছে? মেঘলা মুখ ভোতা করে বলল, আমি রাজনীতি করব। আবির বলল, আমি কে হই তোমার? কেউ না, তোমার জন্য আমার কোনো মায়া দয়া নেই, বুঝছো? আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই, আমার কথা না শুনলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। চলো এখন খেতে এসো, পড়তে হবে। মেঘলা বলল, আমি খাবো না, পড়বো না। এবার আবির বলে উঠলো, ছেলেরা গায়ে হাত দিলে মজা পাও। মেঘলা বলল, মানে কি? আবির বলল, এই যে বলছো খেতে যাবে না, মানে কি চাচ্ছ? আমি তোমাকে কোলে করে নিয়ে যাই, তাই না? মেঘলা হা করে তাকিয়ে আছে। আবির বলল, নিজে যাবে নাকি কোলে নিব? মেঘলা বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। আবির বসে থাকে, মেঘলার খাওয়া দেখলো, তারপর নিজে বসে থেকে মেঘলাকে পড়ালো। আবির বলল, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও, আর কখনো যেন রাজনীতির কথা মুখে না শুনি। এই বলে আবির সেখান থেকে চলে গেল। মেঘলা বলল, ফাউল ছেলে, দেখ এবার আমি কি করি, রাতে আমি এখান থেকে পালাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিথ্যা মায়া সিজন 2 গল্পের এই পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাও। আর প্রতিদিন যদি তোমরা গল্পের পার্টগুলো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর হ্যাঁ, বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট করতে হবে, কারণ গল্পের রিচটা অনেক ডাউন হয়েছে, তো সবার কাছে শেয়ার করে দিবা। তো তোমাদের কাছে যদি গল্পটা ভালো লাগে তাহলে 500 কমেন্ট করে দিও। প্রতিবারের মতো তোমাদের কাছে আমার চাওয়া থাকে, আর আমি জানি তোমরা করে দিবা। তোমরা যতটুকু পারো করবা, তোমাদের ভালোবাসা দেখাও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।